কেউ একজন বলেছিল, যদি তুমি নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারো তাহলে তোমার কখনোই একা লাগবে না। আমরা এমন এক সময়ে বাস করছি যখন সময়ের সঙ্গ এ দুটো একসাথে পাওয়া যেন এক ধরনের বিলাসিতা। তাই এবার সিদ্ধান্ত নিলাম একাই বেরিয়ে পড়ব। আমার গন্তব্য ঠিক করলাম সিলেটের দূরবর্তী সীমান্ত অঞ্চলগুলো। এর আগে কখনো এত দূর কোথাও একা যাওয়া হয়নি। আগামী 5 দিন আমার জন্য প্রচুর চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অনিশ্চয়তা থাকবে, ঝুঁকি থাকাও অস্বাভাবিক নয়। তবুও আমি প্রস্তুত এই যাত্রা শুরু করার জন্য, যেখানে আমার একমাত্র সঙ্গী আমি নিজেই। তখনও বেশ অন্ধকার। বের হয়েছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। আমার ট্রেন সকাল 6:30-এর পারাবত এক্সপ্রেস। একা ট্রাভেল করব বলে সিঙ্গেল সিটের টিকিট কাটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিটটি হারানো যায় না। আগামী 7 ঘন্টা এই সিটে বসে যাওয়া বেশ কষ্টকর হবে। 1968 সালে নির্মিত এই কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ততম রেল স্টেশন। প্রতিদিন প্রায় 70টির মতো ট্রেন এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যাত্রা করে। প্রায় 10 মিনিট দেরিতে ছাড়লো আমাদের ট্রেন। বেশ অনেকগুলো ফাঁকা সিট নিয়েই এটি চলতে শুরু করলো। ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। প্রতিদিন এই ঢাকা সিলেট পথে 4 জোড়া আন্তনগর ট্রেন যাতায়াত করে। আমাদের এই ট্রেন ঢাকা থেকে মোট 60টি জেলা অতিক্রম করে সিলেট পৌঁছাবে, যদিও সব জেলায় এই ট্রেন দাঁড়াবে না। এর মোট 11টি স্টপেজ রয়েছে। যদি কোনো ক্রসিং না পড়ে তাহলে ট্রেনটি দুপুর 1টার মধ্যে সিলেটে পৌঁছানোর কথা। ট্রেন এখন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে ব্যস্ত। প্রায় 20 মিনিট দেরিতে চলছে আমাদের ট্রেন। আকাশ বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। ট্রেন ভ্রমণের দারুণ একটি বিষয় হলো এটি বেশিরভাগ সময়ই গ্রামের ভেতর দিয়ে যায়। গ্রামের মাঠ ঘাট নদীনালা সহ অসংখ্য দৃশ্য চোখে পড়ে। কয়েক সেকেন্ডেই সেই দৃশ্য হারিয়ে যায়, আবার নতুন কোনো দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। একটার পর একটা চিত্র যেন চলন্ত এক গ্রামীণ চিত্রনাট্য হয়ে সামনে আসে। এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রসিংয়ের জন্য একটি স্টেশনে দাঁড়িয়ে আছে, তবে স্টেশনের নাম বলতে পারছি না। স্টেশনের পাশেই একটি কিন্ডারগার্টেন রয়েছে। শিশুরা বেশ কৌতূহলের চোখে ট্রেনের দিকে তাকিয়ে আছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন ট্রেন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। বাংলাদেশে বরিশাল বিভাগ ছাড়া সব বিভাগেই রেল সংযোগ রয়েছে, তবে আমার চোখে দেশের সবচেয়ে সুন্দর রেলপথ হলো ঢাকা সিলেট রেলপথ, বিশেষ করে শায়েস্তাগঞ্জ থেকে কুলাউড়া পর্যন্ত অংশটি। এই রুটটি ঘন সবুজ বনাঞ্চলের মধ্য দিয়ে চলে, যা বাংলাদেশের অন্যান্য রেলপথের তুলনায় ভিন্ন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা দেয়। আজকের যাত্রায় প্রথমবারের মতো চা বাগান দেখতে পেলাম, তবে শ্রীমঙ্গলের কাছাকাছি গিয়ে এটি আরও বাড়বে। এই মুহূর্তে আমরা গরুর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। রেলপথ এত সরু যে মনে হচ্ছে বাইরের লতাপাতাগুলো ট্রেনের জানালার ভিতরে চলে আসবে। ট্রেনের জানালার বাইরে হাত বা মুখ রাখা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভাবতেই অবাক লাগে, সেই 1890-এর দশকে এই ঘন জঙ্গলের মাঝে ব্রিটিশরা রেল লাইন নির্মাণ করেছিল। ঢাকা সিলেট রেলপথের
এই অংশটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর। আরও ভালো হতো যদি ট্রেনের চারপাশ কাঁচ দিয়ে মোড়া থাকতো। এখন আমরা বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক অভয়ারণ্য লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করছি। উদ্যানটি মূলত চিরসবুজ বন দ্বারা আবৃত, যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা, ফুল এবং বিরল প্রজাতির পশু পাখি দেখতে পাওয়া যায়। 1956 সালে মুক্তি পাওয়া হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের একটি সিন শ্যুট করা হয়েছিল এই লাউয়াছড়া উদ্যানকে কেন্দ্র করে। ওই দৃশ্যে ট্রেনের জানলা থেকে হাতির পালকে রেল লাইন ধরে চলতে দেখা যায় এবং তাদেরকে পানিতে খেলা করতে দেখা যায়। তবে এখন সময় বদলে গেছে, তখন সত্যিকার অর্থে হাতি দেখা গেলেও বর্তমানে হাতি দেখা খুবই দুষ্কর। আবারও ট্রেনটি ক্রসিংয়ের জন্য একটি স্টেশনে দাঁড়িয়ে আছে। এই স্টেশনটি কিছুটা অন্যরকম। এখানে অনেক পুরনো, জরাজীর্ণ ও ভেঙে যাওয়া ট্রেনের বগি এবং বিভিন্ন যন্ত্রাংশ পড়ে আছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে শিশুটি কি ভাবছে? হয়তো সে ভাবছে সব কিছু এত দ্রুত পেছনে চলে যাচ্ছে কেন, নাকি সে নিজের কল্পনা জগতে হারিয়ে গেছে। হয়তো সে ভাবছে দুনিয়াটা এত রঙিন কেন, নাকি সেই বিশাল পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পথ খুঁজছে। প্রায় 1 ঘন্টা দেরিতে দুপুর 2টায় এসে আমাদের ট্রেন পৌঁছালো সিলেট রেলওয়ে স্টেশনে। আগামীকাল থেকে মূলত সীমান্ত অঞ্চলগুলো ঘোরা শুরু করব, তাই আজকের দিনের বাকি সময়টা আমার জন্য বিশ্রাম। ভাবলাম যাওয়ার পথে কিন ব্রিজ হয়ে যাওয়া যাক। স্টেশন থেকে একদম কাছেই, মাত্র আধা মাইল দূর। এই মুহূর্তে হাঁটছি সেই ঐতিহাসিক কিন ব্রিজের উপর দিয়ে। 1936 সালে নির্মাণ শেষ হওয়া এই কিন ব্রিজ এখনও সুরমা নদীর উপরে দাঁড়িয়ে আছে, তবে তার সেই জৌলুসার নেই। ভারী কোনো যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারে না, বরং এটি ব্যবহৃত হচ্ছে মানুষের পায়ে চলাচলের রাস্তা ও বাজার হিসাবে। শাকসবজি, জুতা, খেলনা থেকে শুরু করে হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে এই ব্রিজের উপরে। ঠিক কিন ব্রিজের পাশে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা আলী আমজাদের ঘড়ি। 1874 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মাণ করেন সিলেট কুলাউড়ার পৃথিম পাশার জমিদার আলী আহমদ খান। ভারতের খাসিয়া পাহাড় থেকে বরাক নদী হয়ে আসা পানির ধারা বাংলাদেশে প্রবেশ করে সুরমা নামে পরিচিত হয়ে এই কিন ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই সুরমার পার আজ যেন এক বিষণ্ণ উপকথা। ময়লা আর গন্ধের ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে তার সৌন্দর্য। সোভানীঘাট থেকে কানাইঘাটের উদ্দেশ্যে এই গেটলক বাসে উঠে পড়লাম। প্রায় প্রতি ঘন্টাতেই এখান থেকে একটি করে বাস কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ভাড়া একটু বেশি, তবে নির্দিষ্ট সময়ে মাত্র 8-10 জন যাত্রী নিয়ে এটি রওনা হলো। কানাইঘাট উপজেলা পৌঁছে সেখান থেকে নৌকা নিয়ে যেতে হবে লোহাছড়া। সিলেট থেকে এই উপজেলার দূরত্ব 53 কিলোমিটার। এই সোলো ট্রিপের প্রতিটা দিনই আমাকে প্রায় 100 কিলোমিটারের বেশি ট্রাভেল করতে হবে। সিলেট জাফলং হাইওয়ে ধরেই চলছে আমাদের বাস, তবে দরবস্ত বাজার নামক স্থানে গিয়ে ডানে মোড় নিয়ে যাবে কানাইঘাটের দিকে। আজকের আবহাওয়া বেশ মেঘলা, আশা করছি বাকিটা দিনও এমন থাকবে। দূরে উকি দিচ্ছে মেঘালয় রাজ্যের চমৎকার সব পাহাড় সারি। লোহাছড়া থেকে এই পাহাড় সারি আরও কাছ থেকে দেখা যাবে। জাফলং রোড ছেড়ে
এবার কানাইঘাটের দিকে চলছে আমাদের বাস, সাথে চলছে মেঘালয়ের পাহাড়গুলিও। বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত গিয়ে মিশেছে দূরের পাহাড়গুলিতে। এমন অপরূপ দৃশ্য দেখা যায় গোটা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সীমান্ত ধরেই। লোভাছড়া নিয়ে পরিচিত হওয়ার আগে কানাইঘাট উপজেলার নাম কখনো শুনিনি। তেমন উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট না থাকা এবং বেশ দুর্গম হওয়ার ফলে কেউ এদিকে সচরাচর ঘুরতে আসে না। বাস স্ট্যান্ড থেকে মাত্র 5-7 মিনিট হাঁটলেই পাওয়া যাবে নৌকাঘাট। কানাইঘাট বাজারের তীরবর্তী সুরমা নদীর ঘাটে কানাই নামক একজন মাঝির নাম অনুসারে কানাইঘাট নামকরণ করা হয়। এই দিক দিয়ে সুরমা নদী চলে গেছে সিলেটের দিকে। আমরা এই সুরমা নদী ধরে যাব উত্তর পূর্ব দিকে সীমান্তের কাছে। যেহেতু আমি একা, তাই লোকালভাবেই যাব লোভাছড়া। এই নৌকা যাবে একদম মুলাগুল বাজার পর্যন্ত। ভাড়া নিবে 80 টাকা। তবে সরাসরি লোভাছড়া চা বাগান যেতে চাইলে মুলাগুল বাজারের আগেই নামতে হবে। প্রাচীনকালে কানাইঘাট ছিল স্বাধীন ও সার্বভৌম জৈন্তা রাজ্যের একটি অংশ, যা অঞ্চলটির শিক্ষা, সংস্কৃতি ও জীবনধারায় বিশেষ বৈচিত্র্য এনেছিল। 1835 সালে প্রায় 90 বছর ব্রিটিশ শাসন চলার পর জৈন্তা রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। এতে কানাইঘাট সহ পুরো জৈন্তা অঞ্চল ব্রিটিশ ভারতের সিলেট জেলা কালেক্টরেটের আওতায় চলে আসে। কানাইঘাট থেকে লোহাছড়ার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। বেশ অনেকটা সময় তাই নৌকায় থাকতে হবে। তবে বিরক্ত লাগবে না, কারণ দূরের জৈন্তা পাহাড় মনকে রাঙিয়ে তুলবে। সিলেটের এই অঞ্চল এতটাই রিমোট যে বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা। সড়ক পথেও লোহাছড়া যাওয়া যায়, তবে সেটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তাই নৌকায় নিরাপদ এবং আরামদায়ক। এই নৌকায় ট্যুরিস্ট বলতে আমি একাই। এই জায়গা এতটাই দুর্গম যে এখানকার মানুষ ট্যুরিস্ট দেখে খুব একটা অভ্যস্ত না। আমাদের নৌকা সুরমা নদী ধরে আগাচ্ছে, তবে কিছু দূর সামনে গিয়ে এটি বাম দিকে ঘুরে লোভা নদীতে প্রবেশ করবে। বাংলাদেশের বহু স্থানে নদীপথে ভ্রমণ করেছি, কিন্তু এই ভ্রমণটি একেবারেই আলাদা। চারদিকে পাহাড়ে ঘেরা বিশাল চরাঞ্চল। এমন মনোমুগ্ধকর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন বাংলাদেশ ছেড়ে কোনো ভিন্ন দেশে এসে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুরমা নদীর বিভাজন বিন্দুতে। ঠিক এই দিকেই সুরমা নদীর একটি শাখা নদী লোভা নামে প্রবাহিত হয়ে ছুটে গেছে জৈন্তা পাহাড়ের দিকে। জৈন্তা পাহাড় থেকে গড়িয়ে আসা পাহাড়ি ঝর্ণার ধারা মিশে যায় এই লোভা নদীতে। পরে সেই জলধারা লোভা নদী হয়ে আবার সুরমা নদীতে যুক্ত হয় এবং প্রবাহিত হতে থাকে সিলেট ও বাংলাদেশের অন্যান্য অঞ্চলের দিকে। নদীর পাড়ে জীবন ছুটছে নিজের ছন্দে। কেউ জাল ফেলেছে নদীতে, মাছ ধরছে ঘরের খাবার জোগাতে। কেউ বা মাটি কাটছে জীবিকার সন্ধানে। আর নৌকায় গিয়ে চলছে সবাইকে পৌঁছে দিতে তাদের গন্তব্যে। এই দৃশ্য শুধু দেখার নয়, অনুভব করার। লোভা নদী শুধু জলধারা নয়, এ এক জীবন, এক সংস্কৃতি, এক চলমান গল্প। আকাশ অনেক মেঘলা, পাহাড়গুলিও কালো ছায়ে ঢেকে গেছে। একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। কিছুটা ভয়ও করছে, তবে অজানাকে জানার যে আগ্রহ, তা আমার ভীত মনকে চঞ্চল করে তুলছে। অবশেষে এসে পৌঁছালাম মুলাগুল বাজারে। এতক্ষণ মনে হচ্ছিল যেন কোনো ভিন দেশে রয়েছি, কিন্তু নদীর পাড়ে জমে থাকা ময়লার স্তূপ যেন বাস্তবতা স্মরণ করিয়ে দিল। আমি নামব মূলত উত্তর পাশের ঘাটটিতে। নৌকা সেদিকেই যাচ্ছে। এই মুলাগুল বাজার সিলেটের কানাইঘাট উপজেলার এক প্রাচীন ঐতিহাসিক জনপদ। প্রায় 200 বছর আগে ব্রিটিশ শাসনামলে 1841 সালে মুলাগুল পরগনার লক্ষ্মীপুর মৌজার ঝর্ণাটিলায় স্থাপিত হয় এই অঞ্চলের প্রথম থানা।
তখন থানাকে বলা হতো পুলিশ স্টেশন। এটাই ছিল কানাইঘাট অঞ্চলের প্রথম প্রশাসনিক কেন্দ্র। জাফলং ভোলাগঞ্জের মতোই এখানেও ভারত থেকে আসা পাহাড়ি পানির স্রোতের সঙ্গে পাথর ভেসে আসে। এই পাথর উত্তোলন করে স্থানীয় মানুষেরা গড়ে তুলেছে তাদের জীবন ও জীবিকা। এই জায়গাটি হতে পারত একটি চমৎকার পর্যটন কেন্দ্র, কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য এখনও ভ্রমণপ্রেমীদের চোখের আড়ালে রয়ে গেছে। এখানে ভারতের মধ্যে সীমান্তের কাছে একটি চমৎকার ব্রিজ রয়েছে। আমার লক্ষ্য এখন সেদিকেই যাওয়া। মোটরসাইকেল ভাড়া করে গ্রামের পথ দিয়ে এখন সেখানেই যাচ্ছি। তার আগে মোটরসাইকেল চালক আমাকে এখন নিয়ে যাচ্ছেন বিজিবি ক্যাম্পে। দেখি বিজিবির সাথে কথা বলে দেখি। যেহেতু বাংলাদেশ ভারতের পরিস্থিতি ভালো নয়, তাই বিজিবি আমাদেরকে সামনে যাওয়ার অনুমতি দিল না। বাধ্য হয়েই এখন ফিরে যেতে হচ্ছে নৌকাঘাটে। ব্রিজ দেখা না হলেও ক্ষণিক সময়ের জন্য এই গ্রামটা ঘুরে দেখা হলো। নৌকাঘাট থেকে এখন আবার যাচ্ছি সেই লোভাছড়া চা বাগানে, যেটা আসার সময় ফেলে এসেছি। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। চলে যাচ্ছি মুলাগুল বাজার ছেড়ে। আবার এখানে কবে আসবো জানি না, তবে জৈন্তা পাহাড়ের পাদদেশে এত চমৎকার দুর্গম একটি গ্রাম দেখতে পারা ছিল এক অভাবনীয় অভিজ্ঞতা। এটাই লোভাছড়ার ঘাট। ঘাটে দুটো নৌকো বাঁধা আছে। উপরে যাওয়ার জন্য আবার চমৎকার সিঁড়ি করা আছে। চা বাগানটা কোন দিকে বলতে পারবা? চা বাগান? হ্যাঁ, এই দিকে না এইদিকে? এইদিকে, ঠিক আছে। গাছপালায় মোড়া বেশ কয়েকটা বাড়িঘর, সামনে আবার কাঠ কেটে রাখা আছে। আমাকে চা বাগানে যাওয়ার জন্য এই পাথরের রাস্তা ধরেই সামনে আগাতে হবে। ক্যাকটাস গাছও আছে দেখছি। আর এদিকে সিলেটের প্রায় সব বাড়ির পাশেই জবা ফুল থাকবেই। ঘাট থেকে 2 মিনিট হাঁটতেই এই চা বাগান। চা বাগানটা বেশ সুন্দর বলতে হবে। ওই যে আমরা যে লোভা নদী দিয়ে আসলাম এখানে, আর ওই পাশে কিছু বাড়ি ঘর, একটা টাওয়ার আছে, ওটা তো বাজারে। আর এখানে একটা বিশাল গাছ। লোহাছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এবং এটি দীর্ঘদিন ধরে বিদেশি মালিকানাধীন ছিল। পরবর্তীতে এই বাগানটির মালিকানা আসে জেমস লিও ফার্গুসনের পরিবারের হাতে। জেমস লিও ফার্গুসন একজন মুক্তিযোদ্ধা এবং স্কটিশ বংশোদ্ভূত বাংলাদেশি। লিও ফার্গুসনের জন্ম সিলেটের কানাইঘাটে। এখানে সবার কাছে অবশ্য তিনি নানকা সাহেব নামেই পরিচিত। এখানে পর্যটক খুব একটা আসে না বললেই চলে। এই গোটা চা বাগানের মধ্যে টুরিস্ট বলতে শুধু আমি একাই। আশেপাশে বেশ কিছু মাটির বাড়িঘর আছে, এমনি বলতে গেলে ফাঁকা। এই চা বাগানে ব্রিটিশ আমলে নির্মিত একটি ব্রিজ রয়েছে। আমার লক্ষ্য এখন সেই ব্রিজটার কাছে যাওয়া। ভাই এখানে একটা ব্রিজ আছে না, ওই যে ব্রিটিশ আমলের ব্রিজ যেটা, ওটা কোন জায়গায়? ও ওই রাস্তা দিয়ে কতক্ষণ লাগবে হাঁটতে? চা বাগানে ঢোকার সময় আমি ডান দিকে রাস্তাটা নিয়েছিলাম, কিন্তু ওই ব্রিজটা এই সোজা রাস্তায় গেছে।
উনি বললো আধা ঘন্টা লাগবে, দেখা যাক। তো ওইদিকে আর গেলাম না, ওইদিকেই যাই। ভাই ব্রিজটা কি এইদিকে? সোজা আসলেও আবার দুইটা রাস্তা পড়ে, তো উনি বললো যে সোজা এসে বাম দিকে, এখন ওইদিকেই যাচ্ছি। ডান পাশে চমৎকার জন্তা হিলস, এখানে অনেকগুলো টুরিস্ট স্পট আছে, দুটি ন্যাচারাল রিজার্ভ আছে আমি যেটা দেখলাম ম্যাপে। তো মেঘালয় যারা ঘুরতে যায় তারা হয়তো ওইদিকেই যায়। সূর্য অবশেষে মেঘ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি 1 ঘন্টা হলো এই চা বাগানে আছি, এটাই নো টুরিস্ট, পুরো জায়গায় আমি একাই ঘুরে বেড়াচ্ছি। এই জায়গাটা ঠিক আফ্রিকার স্যাভান অঞ্চলের কথা মনে করিয়ে দিচ্ছে। পিছনে পাহাড়ের চমৎকার ব্যাকড্রপ, এক অনন্য দৃশ্য। যত ভেতরে যাচ্ছি ততই অভিভূত হচ্ছি। গাছপালায় ঘেরা চমৎকার সব বাড়িঘর। এই সময়ে মাটির বাড়িঘর যেখানে বিরল, এখানে সেটা হরহামেশাই দেখতে পাচ্ছি। জীবন হয়তো এখানে সহজ নয়, তবে শৌখিনতায় পূর্ণ। এখানে দেখি একটা লেক, দূরে একটা বাড়ি, আধা ঘন্টার বেশি পার হয়ে গেছে, জানি না আর কত দূর। ভাই ব্রিজটা আর কত দূর, কতক্ষণ লাগবে আরো? চা বাগান পাড়ি দিয়ে মনে হচ্ছে কোনো গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, গ্রাম্য বাড়িঘর, বাংলাদেশের সেই চিরচেনা রূপ। ছোট্ট একটা ট্রি হাউস। ঘন্টার পর ঘন্টা নির্দ্বিধায় এখানে বসে কাটিয়ে দেয়া সম্ভব। সীমান্তের এত কাছে, তবুও কেন যেন সেফ অনুভব করছি। যাদেরকে পথ চিনিয়ে দেওয়ার জন্য বলেছি, সবাই হাসি মুখে সাহায্য করেছে। এভাবে অজানা কোনো জায়গায় একাকী এক্সপ্লোর করার মধ্যে এক আলাদা রকম আনন্দ রয়েছে। আবারও দুটো রাস্তা, যাবো কোন দিকে আবার? আশেপাশে কেউ নাই যে বলার মতো যে কই যাব। বাম দিকেই যাই। অনেকক্ষণ হাঁটার পর সেই ব্রিজ অবশেষে। উপরে খোদাই করা আছে 1925 এপ্রিল। এখন অক্টোবর মাস, আমরা প্রায় 6 মাসের দূরত্বে। আর 6 মাস পরেই এর 100 বছর পূর্তি হবে। আরও লেখা আছে 3 টনের বেশি এই ব্রিজ দিয়ে পরিবহন করা যাবে না। সামনে আবার চা বাগান। এখান থেকে বর্ডার কত দূর আঙ্কেল? বর্ডার এখান থেকে যেখানে আসো এখান থেকে 1 কিলো। 1 কিলো, তার মানে খুব কাছাকাছি তো। হয় কাছে। এই জায়গার মালিক কে এই চা বাগানের? এই নানকা সাহেব। আচ্ছা, এ তো অনেক বড় আর কি চা বাগান। বড় বাগান। ওইদিকে আরো বেশি, এইদিকে যা দেখি না তাকে ডবল ওদিক। মানে একদম বর্ডার পর্যন্ত চলে গেছে। বাগানের সীমান্ত হইল বড়া।
ওই আলামিন আগে ও কয়েকজন মাছ ধরছে। এখন চলে যেতে হবে। এখন বাজে প্রায় 4টা। আমি যাচ্ছিলাম যে সন্ধ্যার আগেই কানাইঘাট পৌঁছাতে। এখান থেকে ঘাট পর্যন্ত যেখানে নামলাম ওইখান পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগবে, আর ঘাট থেকে আরও 1 ঘন্টা। আশা করি 5:30টার মধ্যে পৌঁছে যাব। এই পাশটা পুরো জঙ্গল একদম। চারদিক জুড়ে অসংখ্য পোকামাকড়ের গুঞ্জন আর পাখপাখালির সুরেলা ঢাক ভেসে আসছে। চারপাশে এক মনোমুগ্ধকর অ্যাম্বিয়েন্ট পরিবেশ। Wow, see the view. এই জায়গাটা সত্যিই অনেক শান্ত। শহরের কোলাহল থেকে অনেক দূরে, সীমানার কাছাকাছি এক নির্জন কোণে। দূরে মেঘালয়ের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকে। নেই কোনো পর্যটকের ভিড়, সব মিলিয়ে এক নিস্তব্ধ স্বপ্নময় পরিবেশ। চা বাগানটা এতটাই বিশাল যে একদিনে পুরোটা দেখা প্রায় অসম্ভব। যদি রাতে থাকার মতো কোনো জায়গা থাকতো তাহলে খুবই দারুণ হতো। ওয়েল, র্যাপ আপ ফর টুডে। এখন একটা নৌকার জন্য ওয়েট করবো। নৌকা নিয়ে কানাইঘাট, তারপর কানাইঘাট থেকে বাসে করে সিলেক্ট। কালকে ইনশাল্লাহ বিছানাকান্দি থেকে জাফলং পর্যন্ত হাইকিং করব। কানাইঘাট যাবে। আমারও ধরো যাও দূরের পাহাড়গুলো কালো ছায়ে ঢেকে গেছে, আর আমি এই চমৎকার লোহাছড়া ছেড়ে ফিরে যাচ্ছি সিলেটের পথে। এটা ছিল আমার জীবনের প্রথম একা ভ্রমণ, আর এর থেকে ভালো অভিজ্ঞতা চাইলেও পাওয়া যেত না। এটা ছিল এক পরিপূর্ণ দিনের সমাপ্তি, যা জীবন আমার মনে গেঁথে থাকবে।